হয়েছিল? ব্যথা পেলেন কি করে? আয়াতের এমন বোকা বোকা কথা ইলাপ হেসে ওঠে। আশ্চর্য, এখানে হাসি কি হলো? বলে ভ্রু কুঁচকে নেয় আয়াত। ইলাপ হাসিটা থামিয়ে তাকায় আয়াতের দিকে, কিছুটা ঝুঁকে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে, কাল রাতে একটা জঙ্গলি বিড়াল এসেছিল আছেন, সেইভাবে আচার বসিয়ে দিয়েছে, পিঠেও আছে, দেখবে? বলে ইলাপ উল্টো ঘুরে আয়াতকে নিজের পিঠ দেখায়। এতক্ষণে হুঁশ ফিরে আয়াতে কি বলে ফেলেছে সে ব্যাপারটা বোধগম্য হতেই কাচুমাচু করতে থাকে। ইলাফ তাকায় আয়াতের পানে। আয়াতের মনে পড়ে যায় গত রাতে ইলাফের করা পাগলামির কথা, যে পাগলামি থেকে আয়াত ছাড়া পায় মধ্যরাতে। তা মনে পড়তেই আরক্ত হয় তার গাল। দ্রিম দ্রিম শব্দে বাজতে থাকে হৃদয়। আয়াতের রক্তিম মুখে পানে নিষ্পলক চেয়ে থাকে ইলাফ। আয়াত নিজের লজ্জা লুকাতে ঝট করে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ে। আয়াতের এমন কাণ্ডে ইলাফ মৃদু হেসে ঝুঁকে যায় আয়াতের দিকে। ইলাফের কোনো সারা শব্দ না পেয়ে বিড়াল ছানার মতো ব্ল্যাঙ্কেটের ওপর দিয়ে চোখ দুটো বের করে উকি দেয় আয়াত। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে যায় দুজনের। যে না আয়াত আবার ব্ল্যাঙ্কেট টেনে দেবে তার আগেই এক ঝটকায় ব্ল্যাঙ্কেট সরিয়ে ফেলে ইলাফ। আয়াত চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আয়াতের লজ্জা মাখা মুখে তাকিয়ে ইলাফ মিটি মিটি হাসে। আয়াত এবার একটা চোখ অল্প একটু খুলে তাকায় ইলাফের দিকে। সাথে সাথে ইলাফ ঝাঁপিয়ে পড়ে আয়াতের ওপর, শক্ত করে জড়িয়ে ধরে আয়াতের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। টপাটপ কয়েকটা চুমু খেয়ে আয়াতের ঘাড়ে নিজের ঘাড়া না ঘষতে ঘষতে হাসকি স্বরে বলে ওঠে, এখন এত লজ্জা পাচ্ছ? তার মানে লজ্জা এখনো পুরোপুরি কাটেনি দেখছি। আয়াত স্ট্যাচু হয়ে রয়েছে, কোনো টুর শব্দটিও করছে না, শুধু স্বাভাবিকের তুলনায় কিছুটা জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ক্ষণে ক্ষণে কিঞ্চিত কেঁপে উঠছে। ইলাফ আয়াতের কাঁপুনি টের পেয়ে মুখ তুলে তাকায় আয়াতের দিকে। লজ্জা ভাগানোর প্রসেস তাহলে আবার শুরু করি, কি বল আয়াত? আয়াত মৃদু ধাক্কা দেয় ইলাফের বুকে। লজ্জা মাখা কণ্ঠে বলে ওঠে, শোর না শুভ লোক। ইলাফ আয়াতের নাকের সাথে নিজের নাকটা ঘষে দেয়। টুপ করে চুমু খায় আয়াতের নাকের ডগায়। এরপর আবার বলে ওঠে, তোমার জন্য তো অসভ্য হয়েছে, আর আমার এমন অসভ্যতম তোমাকে বারবার হাজারবার সহ্য করতে হবে। আপনি কিন্তু। আয়াতকে আর কথা বলার সুযোগ না দিয়ে ইলাফ আয়াতের ঠোঁট দুটো দখল করে নেয়। আয়াত কিছুক্ষণ ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ইলাফ আরো প্রগাঢ়ভাবে জড়িয়ে ধরে আয়াতকে। আয়াতও আর বাধা দেয় না। সে বুঝতে পারছে এই মুহূর্তে তার রক্ষা নেই। সেও সন্তর্পণে নিজের একটা হাত গড়িয়ে দেয় ইলাফের চুলে ভাঁজে। অপর হাতে জড়িয়ে ধরে ইলাফের উদাম পিঠ। প্রিয়তমার আশকারা পেয়ে ইলাফ আরও কিছুটা অবাধ্য হয়ে ওঠে। তার এই মুহূর্তে আয়াতকে আবারও নিজের করে চায়। তার প্রাণপ্রিয়াকে সে ভাসিয়ে দিতে চায় ভালোবাসার অতল সাগরে, যেখানে কেবল সুখ আর সুখ। ইরাফ মনোযোগ দিয়ে রান্না করছে। অপরদিকে আয়াত কিচেনে কেবিনেটের ওপর বসে বসে পা দোলাচ্ছে আর ইলাফকে পর্যবেক্ষণ করছে। এত ভালো রান্না কিভাবে শিখলেন আপনি? লন্ডনে যখন থাকতাম তখন নিজে রান্না করে খেতাম, তাই নিজের জন্য রান্না করতে করতে শিখে গেছে। আয়াত খানিকক্ষণ চায় ইলাফের পানে। এরপর কিছু একটা মনে পড়তেই চিকচিক করে ওঠে তার চোখ দুটো। উৎফুল্লতার সহিত বলে ওঠে, আমিও আপনার থেকে রান্না শিখতে চাই ইলাফ। প্রয়োজন নেই, যতদিন আমি আছি ততদিন তোমাকে রান্না শিখতে হবে না। প্লিজ ইলাফ। না বলেছে আয়াত চান। আয়াতের কিছুটা মন খারাপ হয়ে যায়। এরপরে মনে মনে ফন্দি আটতে থাকে কিভাবে ইলাফকে রাজি করানো যায়। এদিকে আসুন ইলাফ। আয়াতের ডাকে ইলাফ সেদিকে চায়। ইলাফ আয়াতের সামনে দাঁড়াতেই আয়াত নিজের মুখ দুই পায়ের মাঝখানে ইলাফকে জড়িয়ে নেয়। ইলাফের কোমরে পা তুলে আবদ্ধ করে নেয় তাকে। এরপর ইলাফের দু কাঁধে হাত রেখে গলা জড়িয়ে নেয়। ইলাফ ভ্রু কুঁচকে তাকায় আয়াতের দিকে। যে মেয়েকে ছুঁয়ে দিলে লজ্জাপতি গাছের ন্যায় নুয়ে পড়ে, সেই মেয়েই তাকে হঠাৎ এভাবে কাছে টেনে নিচ্ছে। আয়াতের এইসব দুষ্টু ফন্দি ইলাফ ভালোভাবেই বুঝতে পারছে। তবু চোখ মুখ স্বাভাবিক করে তাকায় আয়াতের দিকে। আয়াত মুখটা বাচ্চাদের মতো করে অসহায় ভঙ্গিতে বলে ওঠে, শিখিয়ে দিন না ইলাফ প্লিজ। তুমি শিখে কি করবে? আয়াত সময় না নিয়ে ঝটপট উত্তর দেয়। আপনার জন্য রান্না করব। ইলাফ প্রশ্নাতুর চাহনি নিক্ষেপ করে আয়াতের ওপর। প্লিজ ইলাফ, আমারও তো মন চায় আমি আপনাকে মজার মজার রান্না করে খাওয়াই, আর আপনি আমার রান্নার খুব প্রশংসা করুন। সবসময় রান্না করব না আমি, প্রমিস, শুধু মাঝে মাঝে একটু আপনার জন্য রান্না করবো। প্লিজ ইলাফ, শিখিয়ে দিন না। ইলাফ অবাক হয়ে তাকিয়ে আছে আয়াতের দিকে। সে ভেবেছিল আয়াত হয়তো শখের বশে শিখতে চাইছে, কিন্তু সে ভাবতেই পারেনি আয়াত যে তার জন্য রান্না শিখতে চাইছে। ইলাফ হেসে ওঠে। দু আঙুলের ধারা আয়াতের খাড়া নাকটা টেনে দেয়। কপালে ঠোঁট ছুঁয়ে শব্দ করে একটা চুমু খায়। আয়াতের কোমর দু হাতে টেনে নিজের আরো কিছুটা কাছে নিয়ে আসে। এরপর বলে ওঠে, শেখাবো,
তবে একটা শর্তে। আয়াত দুই ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি। ইলাফ দুষ্টু হেসে বলে ওঠে, তোমাকে প্রতিদিন একটা করে রেসিপি শেখাবো, কিন্তু ওই রেসিপিতে যতটা উপকরণ মেশানো হবে গুনে গুনে আমাকেও ঠিক ততটাই চুমু খেতে হবে তোমার। আয়াত কাঁদো কাঁদো চেহারায় তাকায় ইলাফের পানে। এরকম অদ্ভুত শর্ত কে দেয়? এই লোকটা যে সব সময় তাকে পাল্টা জব্দ করার প্ল্যান কষে রাখে, এটা কেন যে বারবার ভুলে যায় সে। আয়াতের করুণ চেহারা দেখে মিটি মিটি হাসছে ইলাফ। আপনি কিন্তু আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন ইলাফ, এটা কিন্তু মোটেও ঠিক না। ওকে, তাহলে শিখতে হবে না। খাপছাড়া জবাব ইলাফের। আয়াতের কি করা উচিত বুঝতে পারছে না সে। যা হবে পরে দেখা যাবে ভেবে ইলাফের এমন অদ্ভুত শর্তে রাজি হয়ে যায় আয়াত। ইলাফ হেসে আয়াতকে নামিয়ে চুলার সামনে দাঁড় করায়। বিরিয়ানি প্রায় হয়ে এসেছে, তেমন কিছুই বাকি নেই আর। শুধু একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবে ব্যাস। আয়াতকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে ইলাফ। হ্যাঁ, এবার ঠিক আছে, কাজ শুরু করা আয়াত। আয়াত কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে, এভাবে জড়িয়ে রাখলে কাজ করব কি করে? করতে পারবে, সব শিখিয়ে দেবো। এটি হচ্ছে আমার স্টাইলের রান্না, বুঝলে? আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। একে তো আজাইরা এক শর্ত, তার উপর এমন অদ্ভুত রান্নার স্টাইল আগে কোথাও শুনেছে বা দেখেছে বলে মনে হয় না আয়াতের। আদৌ এই পাগল লোকটার সাথে থেকে রান্না শিখতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে আয়াতের মনে। ইলাপার আয়াতের খোঁজ পাচ্ছি না কোনোভাবেই, কোথায় থাকছে সেটাও জানি না। আয়াতের নাম্বারটাও ট্র্যাক করছি, কিন্তু লোকেশনটা বারবার এক জায়গাতেই দেখাচ্ছে। সম্ভবত আয়াত নিজের ফোন রেখে চলে গিয়েছে। এক নাগারে কথাগুলো বলে কিছুটা থামে হাসান। সামনে থাকা ব্যক্তিটির কোনো হেরফের নেই। সে ঠায় বসে দোল খাচ্ছে ইজি চেয়ারে। এহসান বুঝতে পারছে না সে কি করতে চাইছে। মাথা নিচু করে বসে থাকে এহসান। কঠোর কণ্ঠ ভেসে আসে ইজি চেয়ারে দোল খাওয়া ব্যক্তিটির থেকে। অনেক লোক ইতিমধ্যে লাগানো শেষ। আয়াত অনেক দিন থেকে কলেজে যাচ্ছে না, ইলাপও অফিসে যাচ্ছে না। ইলাপের অফিসে কয়েকজনের থেকে খোঁজ নিয়ে জেনেছি সে ভিডিও কনফারেন্সে সকল জরুরি মিটিং করেছে, কিন্তু তার কোনো লোকেশন ট্র্যাক করতে পারিনি। আমাদের ইলাফের এতটা হালকা ভেবে নেওয়া উচিত নয়। সে গভীর জলের মাছ। এমন কিছু হয় তো সে করে বসবে যা আমরা কল্পনারও বাইরে। না হলে এত এক্সপার্ট টিম থাকা সত্ত্বেও এখনও আমরা তার কোনো লোকেশন পাইনি। ইরাফ সুন্দর করে গুছিয়ে খাবার পরিবেশন করতে লাগলো টেবিলের ওপর। আয়াত মনোযোগ দিয়ে দেখতে থাকতো। ইরাফ একটা চেয়ার টেনে বসে পড়ে সেখানে। আয়াতও আরেকটা চেয়ার টেনে বসতে যায়। ইরাফ আয়াতের হাত ধরে টেনে এনে নিজের কোলে বসিয়ে বলে ওঠে, এত সুন্দর আসন রেখে চেয়ারে বসতে যাচ্ছ কেন? লজ্জা করছে না তোমার? আয়াত চোখ ছোট ছোট করে তাকায় ইরাফের দিকে। ভ্রু কুচকে বলে ওঠে, এভাবে বসে খাবো কিভাবে? এখানে বসেই খাবে? আমি আপনার কোলে বসে থাকলে আপনি খাবেন কি করে? তুমি খাইয়ে দিবে আয়াত জান। আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। মনে মনে ভাবে এই লোক টিকটিকির মতো সারাদিন লেপটে থাকে। আগের জন্মে নিশ্চিত টিকটিকিদের রাজা ছিল। এখন একটু শান্তিতে খেতেও দিচ্ছে না। ভাবতে ভাবতে খাবার তুলে নেয় আয়াত। কিছু কি ভাবছো আয়াত? ভ্রু কুচকে বলে ইলাফ। এই সেরেছে। লোকটার জন্য শান্তিতে নিজের মনে মনেও কিছু ভাবতে পারবে না। কি ভাববো? কিছুই ভাবিনি। আয়াত, ইলাফ কিছু বলতে নিয়েছিল, কিন্তু ইলাফকে আর কোনো কথা বলতে না দিয়ে মুখে খাবার পুরে দেয় আয়াত। এরপর নিজেও খেতে থাকে। ইলাফ, একটা কথা বলবো? ইরাফের মুখে খাবার দিতে দিতে বলে আয়াত। ইরাফ মাথা ওপর নিচ দুলিয়ে চোখের ইশারায় বলতে বলে, আমার মনে হয় এবার আমার লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত। অনেক দিন তো হলো, এভাবে আর কতদিন? তৎক্ষণাৎ কঠোর হয়ে যায় ইরাফের চেহারা। দাঁতে দাঁত চেপে মুখে খাবার শেষ করে সে। এরপর রাগে গজগজ করতে করতে বলে ওঠে, এভাবে আর কতদিন মানে? তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে না? আয়াত একটা শুকনো ঢোক গিরে। আমি সেটা বলতে চাইনি ইলাফ, সামনে আমার এক্সাম। এমনিতেও আমি অনেক বেশি গ্যাপ দিয়ে ফেলেছি। এসব কভার করে উঠতে আমার অনেক বেগ পেতে হবে। এই জন্যই যদি আবার শুরু না করি ভীষণ দেরি হয়ে যাবে তো। প্লিজ ইলাফ, আমি লেখাপড়া কন্টিনিউ করতে চাই। ইরাফ জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে। আয়াত অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে ইরাফের উত্তরের আশায়। আমরা শহর থেকে দূরে আছি, এখান থেকে তোমার কলেজে যাওয়া সম্ভব না। আয়াত ইরাফের গালে নিজের একটা হাত রাখে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে। প্লিজ ইলাফ। ইরাফ চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। দু আঙুলে ধারা নিজের কপাল ঘষতে ঘষতে কিছু একটা ভাবতে থাকে। আয়াত করুণ চেহারায় তাকিয়ে আছে। সে কিছুতেই নিজের স্বপ্ন এইভাবে ভেঙে দিতে চায় না।
যে করেই হোক ইলাফকে রাজি করাতে হবে। ইলাফ চোখ খুলে তাকায়। ওকে, অনলি 2 days in a week. আয়াত খুশি হয়ে একগাল হেসে দেয়। ঠিক আছে, তাতেই চলবে। আয়াত আবার কিছু একটা ভাবে, এরপর ইলাফের দিকে তাকিয়ে আবার বলে ওঠে। আর একটা কথা ইলাফ, হুম। আমার একটা মোবাইল ফোন লাগবে। এতদিনের সবগুলো নোট কালেক্ট করতে হবে, আর তাছাড়া কারোর সাথে সেভাবে যোগাযোগ করা হয়নি। ফোন দেওয়া যাবে না তোমাকে। কেন? তোমার প্রয়োজনে তুমি ল্যাপটপ ব্যবহার করবে, আর মোবাইল অত্যধিক জরুরি হলে আমারটা ব্যবহার করবে। আয়াত কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে। আপনি ছাড়া আর কারোর সাথে প্রেম করবো না তো, প্রমিস। ইলাফ হেসে দেয়। আয়াতের নাক টেনে বলে ওঠে। আমি ছাড়া তোমার আর কোনো অপশন নেই আছেন। এরপরই মুখটা গম্ভীর করে বলে ওঠে। আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি কখনোই আসবে না। আসলে তাকে জানে মেরে ফেলবো। এমন অবস্থা করব যে কেউ লাশও খুঁজে পাবে না। আয়াত তাকায় ইলাফের দিকে, দৃঢ় কণ্ঠে বলে ওঠে। ইউ আর নট অ্যান অপশন ফর মি, ইউ আর মাই চয়েস। ইলাফ হেসে বলে ওঠে। আমার আয়াত জাহানের তো দেখছি ভীষণ উন্নতি হয়েছে। তাহলে এখন ইলাফ কিছু বলতে যাবে তার আগে আয়াত ফটাফট খাবার তুলে দেয় ইলাফের মুখে। ইলাফকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একের পর এক খাবার দিতে থাকে। আয়াত জানে এখন ইলাফের মুখ খুলতে দেওয়া মানে তার মুখের ভেতর থেকে এক একটা পারমাণবিক বোমা বের হবে। এই লোক যা অসভ্য, কোনো কথাই বলতে দেওয়া যাবে না। ইলাফের সাথে সাথে আয়াতও খেয়ে নেয়। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আয়াত। আজকে সে কলেজে যাবে। কতদিন হয়ে গেছে বাহিরের দুনিয়ার মুখ দেখে না সে। এমনিতেও আয়াত ঘোরাঘুরি তেমন একটা পছন্দ করে না। লোক সমাগম সেও কিছুটা এড়িয়ে চলার ট্রাই করে, কিন্তু তাই বলে ঘরবন্দি হয়ে কখনো এতদিন থাকেনি। সত্যি কথা বলতে আয়াতের খারাপ লাগেনি। সে ইরাফের সাথে খুব হ্যাপি ছিল। এই কয়দিনে তাদের দুষ্টু মিষ্টি সংসার নিয়ে দুজনের খুব সুখে ছিল। দুজনের একসাথে সময়গুলো কোন দিক দিয়ে কেটে গেছে তারা নিজেরাই বুঝতে পারেনি। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার পরনে একটা হোয়াইট লং কুর্তির সাথে ফর্মাল জিন্স, মাথায় জড়ানো একটা বেইস কালার হিসাব। আয়াত ঘুরে ঘুরে নিজেকে দেখছে। খাবারের ট্রে হাতে রুমে প্রবেশ করে ইরাফ। আয়নায় ইরাফকে আসতে দেখে পেছন ফিরে তাকায় আয়াত। ইরাফের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকে সে। ইরাফও আজকে অফিসে যাবে, তাই সেও রেডি হয়ে নিয়েছে। পরনে একটা শুভ্র রঙের শার্ট, তার ওপরে কালো ক্রপ স্যুট, নিচে কালো ফর্মাল প্যান্ট, গলায় কালো একটা টাই যা ঢুকিয়ে রাখা ক্রপ স্যুটের ভেতর, হাতে ব্র্যান্ডের ওয়াচ। কোটটা এখনো পরা হয়নি, হয়তো যাওয়ার সময় পরে নেবে। ইরাফকে এইভাবে দেখে আয়াত যেন নিজের কয়েকটা হার্টবিট মিস করলো। দ্রিম দ্রিম শব্দ হতে লাগলো বুকের ভেতর। ইরাফকে অত্যধিক সুদর্শন লাগছে। তার থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে আয়াতের। এই সুন্দর সুদর্শন মানুষটা একান্ত তার নিজের। ভাবতেই কেমন লজ্জারা ঘিরে ধরছে আয়াতকে। রক্তিম আভায় চেয়ে যায় সম্পূর্ণ গাল। আয়াতকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ইরাফ ট্রেটা টেবিলে রেখে এগিয়ে আসে আয়াতের দিকে। কি দেখছো এমন করে আয়াত? আপনাকে দেখছি। দেখায় শেষ হলে খেয়ে নাও। তোমার না দেরি হয়ে যাচ্ছে। হুঁশ ফিরে আয়াতের ইরাফের দিকে কেমন করে তাকিয়েছিল ভাবতেই আরেক দফা লজ্জায় পড়ে যায়। তখনই কিছু একটা মনে করে আয়াত বুকে দু হাত গুজে তাকায় ইলাফের দিকে। ইলাফ, একটা কথা বলুন তো, ছোট করে বলে ইরাফ। আপনাকে এত সুন্দর হতে কে বলেছে? আয়াতের প্রশ্নে ভ্রুজোড়া কুঞ্চিত কুচকে তাকায় ইলাফ। নিশ্চয়ই মেয়েরা আপনাকে চোখ দিয়ে গিলে খায়, ড্যাব ড্যাব করে বেহায়ার মতো আপনার দিকে তাকিয়ে থাকে। ইলাফ আরো কিছুটা এগিয়ে আসতে আসতে বলে ওঠে। আর ইউ জেলাস আয়াত? আলবাত জেলাস আমি। কিছুটা জোর গলায় বলে আয়াত। আমার একান্ত নিজের মানুষের দিকে কেউ তাকালে অবশ্যই আমি জেলাস। ইলাফ মনে মনে ভাবে। তুমি এতটা জেলাস আছেন? ভাবো, তোমার দিকে কেউ তাকালে আমার কেমন লাগে। নিশ্চয়ই সাথে সাথে তার চোখ দুটো উপরে ফেলতে মন চায়। আপনি এখন থেকে নিয়মিত মাস্ক পরে বের হবেন। আয়াতের কথায় ভাবনা ছোটে ইলাফে। কিছু বললে? হ্যাঁ, বলেছি। আপনি আজকে থেকে কোথাও বের হওয়ার সময় নিয়মিত মাস্ক পরে বের হবেন। আমি কি কোনো ক্রিমিনাল যে নিজেকে লুকিয়ে রাখবো? অবশ্যই আপনি ক্রিমিনাল। বিশাল বড় পাপ করে ফেলেছেন আপনি। আপনি আমার মন চুরি করে ফেলেছেন, যেটার শাস্তি স্বরূপ আপনাকে নিজেকে লুকিয়ে রাখতে হবে। ইলাফ হাসে আয়াতের কথায়। আয়াতের কাছে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে। আই লাইক দিস জেলাসে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কেন মাস্ক পরেছেন, যদিও কেউ জিজ্ঞেস করবে না, তাও যদি করে, তাহলে বলবেন আপনি একজন পর্দানশীল পুরুষ। পরনারীর কুনজর থেকে নিজেকে রক্ষা করার জন্য বউয়ের পরামর্শে পর্দা করে চলছেন, ঠিক আছে?
ইলাফ আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়, নাকে নাক ঘষে বলে ওঠে। ঠিক আছে বউ। হ্যাঁ চলুন খেয়ে নিন। এরপর আয়াত খেয়ে নেয়, সাথে ইলাফকেও খাইয়ে দেয়। খাওয়া শেষ করে দুজনে উঠে পড়ে। আয়াত এগিয়ে গিয়ে ইলাফের গায়ে কোট জড়িয়ে দেয়। ইলাফ মুচকি হেসে আয়াতের হাত ধরে বলে। চলুন ম্যাডাম, যাও যাক। প্রায় 1 ঘন্টা পর কলেজে এসে পৌঁছায় তারা। ইলাফ আয়াত দুজনের কেউই এখনো গাড়ি থেকে নামেনি। আয়াতকে সে কখন থেকে গাড়িতে বসিয়ে রেখেছে, কিন্তু বলছেও না সে। শুধু ঘাড় কাত করে তাকিয়ে আছে আয়াতের দিকে। আয়াতের ভীষণ অস্বস্তি হচ্ছে। কিছু বলবেন ইলাফ? ইলাফ চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়, এরপর আবার চোখ করে। আয়াতকে কিছুতেই ছাড়তে মন চাইছে না ইলাফের। কেমন যেন হাঁসফাঁস করছে তার অন্তর। না গেলে হয় না আয়াতজান? করুণ সুরে ইলাফের গালে এক হাত রেখে বলে। এত দূরে এসেছি ইলাফ, মাত্র 3টা ক্লাস করে এরপর আবার চলে যাব। ইলাফ আয়াতের হাত ধরে টেনে নিজের কোলের উপর বসায়, ঘাড়ে মুখ গুজে দেয়। কি করছেন কি ইলাফ? ইলাফ দু হাতে শক্ত করে আয়াতের কোমর জড়িয়ে ধরে বলে ওঠে। তোমাকে কেন জানি ছাড়তে মন চাইছে না। দেরি হয়ে যাচ্ছে তো ইলাফ। ইলাফ তাকায় আয়াতের দিকে, এরপর বলে ওঠে। আমি আসা পর্যন্ত কোথাও যাবে না। আমি এসেই তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? সবার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে, কারোর সাথে মিশতে যাবে না। ঠিক আছে। ইলাফ একটা নতুন মোবাইল বের করে দেয় আয়াতকে। এই নাও তোমার ফোন। এই ফোন দিয়ে আমাকে ছাড়া আর কাউকে কল দিবে না। আমার নাম্বারটা সেভ করা আছে। তোমার নাম্বারটা দিবে না কাউকে, এমনকি তোমার ফ্রেন্ডদেরকেও না। ঠিক আছে। একটা চুমু খাও আয়াত। আয়াত হেসে ইলাফের দুগালে দুটো চুমু খায়। হয়েছে, এবার ছাড়ুন ইলাফ। ইলাফ আয়াতকে ছেড়ে দেয়। আয়াতও গাড়ি থেকে নেমে পড়ে। ক্যান্টিনে বসে আছে আয়াত, সাথে মারিয়া তানহাও রয়েছে। বিয়ে করে ফেললি, আর আমাদের একটাবার জানালিও না। জানিস তোর জন্য কত টেনশন হয়েছিল আমার। হঠাৎ কেমন উধাও হয়ে গিয়েছিলি। অভিমান মিশ্রিত কণ্ঠে বলে ওঠে মারিয়া। পাশ থেকে তানহা বলে ওঠে। আমাদেরকে কেন বলবে? আমরা কি ওর কেউ হই নাকি? তো আমাদের তো চেনেই নাও। এখন তো মিসেস সায়ান ইতিহাস। আমাদের মতো মানুষকে পাত্তা দেওয়ার সময় আছে নাকি তার? তোরা আমায় ভুল বুঝিস না প্লিজ। আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু ইলাফ আমায় জানাতে দেয়নি। হ্যাঁ হ্যাঁ, এখন তো এগুলো বলবি। প্লিজ জান পাখিরা, তোরা যদি আমাকে ভুল বুঝিস তাহলে আমি কার কাছে যাব বলতো? কাঁদো কাঁদো মুখ করে বলে আয়াত। মারিয়া ভেংসি কেটে বলে ওঠে। হয়েছে হয়েছে, আর এত ঢং করতে হবে না এখন। আমাদের ট্রিট দে, তাহলেই তোকে মাফ করে দিব। ঠিক আছে। বলে মারিয়ার গাল দুটো টেনে দেয় আয়াত। এরপর তাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে গল্প করতে থাকে। আয়াত, আমাদের দুলাভাই কি কি রোম্যান্স করছে রে তোর সাথে, বলবি না তো? আয়াত বিষম খায়, মাত্রই খাবার মুখে দিয়েছিল সে। তানহার এমন উদ্ভট কথার খাবার পেট পর্যন্ত পৌঁছানোর আগে গলায় এসে থেমে যায়। মারিয়া পানি এগিয়ে দেয় আয়াতের দিকে। পানি খেয়ে কিছুটা শান্ত হয় আয়াত। এসব নাটক করে কোনো লাভ হবে না, ঝটপট বলে ফেল। পাস। কি বলবো? ইস, ভাজা মাছটা উল্টো খেতে জানে না উনি, এখন ভাবখানা। সত্যি আমি ভাজা মাছ উল্টে খেতে পারি না, তাই তো ইলাফ খাইয়ে দেয় আমায়। বলে ফিক করে হেসে দেয় আয়াত। ও আচ্ছা, তাই। কিছুটা টেনে টেনে বলে মারিয়া। আমি অনেক লাকি রে, ওনার মতো একজন স্বামী পেয়েছি। অত্যন্ত ভাগ্যবতীদের কপালে জোটে শুধু এমন স্বামী। উনি ভীষণ ভালোবাসে আমায়, একদম যাকে বলে উন্মাদের মতো। উম, উম। মারিয়া তানহা একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারায় হেসে ওঠে। আয়াত এবার কিছুটা লজ্জা পায়। দেখ দেখ তানহা, আমাদের আতু কেমন লজ্জা পাচ্ছে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমরাই তো। এরকম আরো নানা ধরনের গল্প করতে থাকে তারা। দূর থেকে আয়াতকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে এহসান। কলেজে তাদের গোপন লোক ছিল, যারাই খবর দিয়ে দেয় আয়াত কলেজে এসেছে। তাই কোনো প্রকার সময় নষ্ট না করে চলে এসেছে সে। আজ খবর নিয়েই ছাড়বে দুজন বর্তমানে কোথায় থাকছে। কলেজ গেটের সামনে গত 10 মিনিট থেকে দাঁড়িয়ে আছে আয়াত। ইলাফের এখনো আসার কোনো খবর নেই। আয়াত সযত্নে ব্যাগ থেকে মোবাইল বের করে ইলাফকে কল করার উদ্দেশ্যে। পরপর 3টা কল দেওয়ার পরও অপর পাশ থেকে কোনো প্রতি উত্তর আসে না। ইলাফ কল ধরছে না। আয়াত মনে মনে ভাবে ইলাফ তো এতটা খামখেয়ালি চলে না। কি হলো তার আবার? কোনো প্রবলেম হলো না তো? মাত্রই মিটিং শেষ করে বেরিয়েছে ইলাফ। অত্যন্ত জরুরি মিটিং থাকায় কিছুটা দেরি হয়ে গেল। অনেকদিন পর এসেছে, তাই অনেকগুলো ফাইলও চেক করতে হয়েছে। মোবাইলটা সে নিজের কেবিনেই ফেলে রেখে গিয়েছিল। হাত ঘড়িতে সময়টা দেখে নেয় সে।
প্রায় 20 মিনিট লেট। শিট। হাত মুষ্টিবদ্ধ করে নেয় ইলাফ। হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকে পড়ে। নিজের কোট আর মোবাইল ফোন হাতে নিতেই জলজল করে ভেসে ওঠে আয়াতের কল। নিশ্চয়ই তার আয়াতজান তার জন্য অপেক্ষা করছে। আয়াতের চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তি। একটা মানুষের জন্য আর কতক্ষণ ওয়েট করা যায়? ফোনটাও তুলছে না। এদিকে সূর্য মামা মনে হয় তার সব তেজ নিয়ে সবাইকে ভস্ম করে দিচ্ছে। নিশ্চয়ই সূর্যি মামা মামির সাথে ঝগড়া করেছে। বউয়ের সাথে না পেরে সকল রাগ এখন অন্যত্র সবার উপর মেটাচ্ছে। বিরক্তিতে আয়াতের মুখ থেকে শব্দ বেরিয়ে আসে। তানহা আর মারিয়া আরো আগে চলে গিয়েছে। তারা থাকতে চেয়েছিল, কিন্তু আয়াত বলেছিল প্রয়োজন নেই। ইলাফ এসে তাকে নিয়ে যাবে। আয়াত এগিয়ে গিয়ে সামনে থাকা দোকান থেকে একটা ঠান্ডা কোমল পানীয় নিয়ে আবার যথাস্থানে এসে দাঁড়ায়। আয়াত মনোযোগ দিয়ে কোমল পানীয় পান করছে। হঠাৎ একটি ছোট ছেলে হাতে একটা প্যাকেট নিয়ে সামনে দাঁড়ায়। আয়াত হৃদয় কুচকে ছেলেটির দিকে তাকায়। কিছু বললে বাবু? ছেলেটা প্যাকেটটা এগিয়ে দেয় আয়াতের দিকে। এটা কার? জিজ্ঞেস করে আয়াত। ছেলেটা ইশারায় হাত দিয়ে দূরে দেখায়। আয়াত ও ছেলেটার ইশারা অনুসরণ করে সেদিকে তাকায়। কাউকে দেখতে পায় না সে। আয়াত ছেলেটাকে আবার জিজ্ঞেস করে। এখানে তো কেউ নেই বাবু। ছেলেটা ইশারায় কিছু একটা বলে, কিন্তু বুঝতে পারে না আয়াত। কে দিয়েছে এটা বাবু? এবার ছেলেটা আবার ইশারা করে বোঝায় সে কথা বলতে পারে না। মূলত সে বাক প্রতিবন্ধী। আয়াতের মায়া হয় ছেলেটার জন্য। আয়াত ছেলেটার হাত থেকে প্যাকেটটা নেয়। প্যাকেটের ওপরে সুন্দর করে লেখা মিসেস আয়াত ইতিজাজ। আয়াত এবার পুরোপুরি শিওর হয় যে এটা তার জন্যই কেউ পাঠিয়েছে। আয়াত ছেলেটাকে আবার কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা আয়াতকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। আয়াত প্যাকেটটা হাতে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। নিবে কি নেবে না সেটাই ভাবতে থাকে। আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না এমন যাদের দেখে পরিচিত মনে হচ্ছে। কে নিতে পারে ভাবতে থাকে আয়াত। একবার খুলে দেখবে কি ভেতরে কি আছে। যেহেতু তার নামে দেওয়া আছে, নিশ্চয়ই তার জন্যই কিছু। আয়াত মনস্থির করে প্যাকেটটা খুলে দেখবে। প্যাকেটটা খুলতে যাবে তখনই দেখতে পায় ইলাফের কালো রঙের মার্সিডিসটা তার দিকে এগিয়ে আসছে। আয়াত তড়িঘড়ি করেই প্যাকেটটা ব্যাগের ভেতর ঢুকিয়ে নেয়। ইলাফ দেখলে রাগ করতে পারে, পরে বাসায় গিয়ে না হয় দেখবে কি আছে ভেতরে। গাড়িটা এসে আয়াতের সামনে দাঁড়াতে ইলাফ তড়িঘড়ি করে নেমে আসে। দৌড়ে গিয়ে দু হাতে আয়াতের গাল দুটো ধরে নিজের দিকে ফিরায়। কড়া রোদে আয়াতের ফুলকো গাল দুটি রক্তিম বর্ণ ধারণ করেছে। অত্যধিক তাপ বের হচ্ছে আয়াতের গাল দুটো থেকে। তুমি ঠিক আছো আয়াতজান? আম সরি, জরুরি মিটিং থাকে, লেট হয়ে গিয়েছে। প্লিজ ক্ষমা করে দাও। আমি ঠিক আছি, চলুন। শান্ত কণ্ঠে বলে আয়াত। ইলাফ আবার দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে বলে ওঠে। তোমার অনেক কষ্ট হয়েছে আমার জন্য অপেক্ষা করতে, তাই না? প্লিজ আমাকে ক্ষমা করো, আর কখনো এমন হবে না। আয়াত একবার চারপাশে নজর পড়ায়। কতগুলো উৎসুক চোখ তাদের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে আছে। নিশ্চয়ই বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। আয়াতের এবার ভীষণ লজ্জা লাগছে, সাথে অস্বস্তিও হচ্ছে। এই লোকটা কখন কি করে কোনো ঠিক নেই। আয়াত কিছুটা ফিসফিস করে বলে ওঠে। ছাড়ুন ইলাফ, কি করছেন? দেখুন মানুষ কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। ইলাফ একবার চারপাশে তাকায়, এরপর আয়াতের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে। আমার বউকে আমি ধরে রেখেছি, তাতে কার কি? আয়াত চোখ ছোট ছোট করে তাকায় ইলাফের দিকে। এই লোকটার আসলে সমস্যা কোথায় সেটাই বুঝে উঠতে পারে না আয়াত। নিশ্চিত ব্রেনের তারগুলো একটা আরেকটার সাথে ট্রান্সফার হয়ে গেছে। ইলাফ, আমি অনেক টায়ার্ড, তাছাড়া আমার খিদেও পেয়েছে, একটু জলদি চলুন না। আয়াতের কথা শুনে ইলাফ অস্থির হয়ে ওঠে। তার আয়াত জানের খিদে পেয়েছে, আর সে কিনা না রাস্তায় দাঁড়িয়ে সময় নষ্ট করছে। ইলাফ আয়াতকে ছেড়ে দিয়ে দ্রুত বেগে গাড়ির দরজা খুলে দেয়। আয়াতকে বসিয়ে দিয়ে দরজা লক করে দেয়। আয়াত একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক বাবা, তাহলে বুদ্ধিটা কাজে দিয়েছে। ইলাফও ঘুরে গিয়ে আরেকটা দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে, তখনই কি মনে করে ঝট করে পেছনে ফিরে তাকায়। শীতল দৃষ্টি রাখে পেছনে থাকা সাদা রঙের গাড়িটির দিকে। ইলাফ আসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আয়াতের কথা ইলাফ গাড়ির ভেতরে প্রবেশ করে। সাই সাই করে উড়ে যায় কালো রঙের গাড়িটি। এহসান ঠাই বসে আছে গাড়ির ভেতর। এসি চলছে, তাও তরতর করে ঘাম ছুটছে তার কপাল বেয়ে। ইলাফকে ফলো করার মতো বোকামো সে জীবনেও করবে না। নিজে থেকে মৃত্যুকে ডেকে আনতে ইচ্ছুক নয় সে। লোকালয় ছাড়িয়ে জঙ্গলের দিকে ঢুকছে ইলাফের গাড়িটি। এটা ঠিক জঙ্গল বলা যায় না, কিন্তু চারপাশে বিশাল বড় বড় গাছ। আয়াত বসে বসে নিজের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে। তার সামনে সোফাতেই বসে কিছু একটা করছে ইরা। অফিসের কোনো কাজ মনে হচ্ছে না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছুই হবে হয়তো। অত্যধিক মনোযোগ প্রদর্শিত থাকায় আয়াতের সেটাই মনে হলো।
আয়াত সবকিছু সাইডে রেখে কিছুটা উঁচু হয়ে নিজের শির দ্বারা সোজা করে নেয়। অনেকক্ষণ বসতে বসতে কোমর ধরে গিয়েছে তাই তাই হাত পা ছুঁড়ে নিজের জয়েন্টগুলোকে একটু নেড়ে চেড়ে নেয়। এরপর আবার তাকায় ইলাফের দিকে। ইলাফ একটা গ্রে কালার জগার প্যান্টের সাথে সাদা টি শার্ট পরেছে। ইদানিং ইলাফকে আয়াতের কাছে কেন যেন অত্যধিক সুদর্শন মনে হয়। মনে হয় সে যাই পরে তাকে তাতেই ভীষণ সুন্দর লাগে। নিজের অর্ধাঙ্গকে কি সব নারীর কাছে এমন সুন্দর লাগে, নাকি ইলাফি মাত্রাতিরিক্ত সুদর্শন বলে আয়াতের কাছে এমন মনে হয়? আয়াত একবার নিজের দু গালে হাত দেয়, মনে মনে ভাবে ইলাফ কি তার থেকেও বেশি সুন্দর? হয়তো। নাকি আয়াতই ইলাফকে অতিমাত্রায় ভালোবেসে ফেলেছে। আয়াত আবার তাকায় ইলাফের দিকে। আয়াত কয়টা শুকনো ঢোক গেলে এই মুহূর্তে তার মন চাইছে উঠে গিয়ে ইলাফকে টপাটপ কয়েকটা কামড় বসিয়ে কিছুটা খেয়ে ফেলতে, যেটা আদৌ সম্ভব নয়। অবশ্য চুমু তো খেতে পারে, কিন্তু মস্তিষ্ক ঘোর বিরোধিতা করছে, বারবার বলে উঠছে, একদম না আয়াত, জল ঘোলা করতে গেলে তোরই বিপদ। আবার হৃদয় বলছে তোরই অর্ধাঙ্গ, তোর আপন সত্তা, কয়েকটা চুমু খেলে কোনো পাপ হবে না। হৃদয় আর মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বে পড়ে আয়াত ইলাফের দিকে তাকিয়ে ঠায় বসে আছে। এইভাবে তাকালে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাই আয়াত। চুমু খেতে ইচ্ছে হলে খেতে পারো, আমি মাইন্ড করবো না। আয়াত চমকায়, পরপর কয়েকবার চোখের পাতা ঝাপটায়। ইলাফ কি করে বুঝলো সে চুমু খেতে চাচ্ছে? আয়াত সে কখন থেকে ইলাফের দিকে তাকিয়ে আছে। এর মাঝে আয়াতের একটা বারও মনে হয়নি ইলাফ তার দিকে তাকিয়েছিল। এই লোকটার কি মাথায়ও দুইটা চোখ আছে নাকি? আয়াত কি ভাবছে সেটাও বলে দিচ্ছে। মনোবিজ্ঞানী নাকি এ লোক আজও? আয়াত অবাক হয়ে তাকিয়ে আছে। ইলাফ এবার ল্যাপটপটা সাইডে রেখে আয়াতের দিকে তাকায়। এদিকে সায়াত যান। আয়াত নিঃশব্দে এগিয়ে যায় ইলাফের দিকে। আয়াত বসতে ইলাফ আয়াতকে একপাশ থেকে জড়িয়ে ধরে বাহুতে থুতনি রেখে তাকায় তার দিকে। নিজের ছোট্ট মাথায় এত চাপ দিচ্ছে কেন? আচ্ছা, আপনি কি করে বুঝলেন আমি চুমু খেতে চাইছি? তার মানে তুমি সত্যি আমাকে চুমু খেতে চাও? আয়াত জিভ কাটে, মুখ ফুসকে কি বলে ফেলল সে। আম, না, আমি আপনাকে কেন চাইবো চুমু খেতে? মাত্রই বললে তুমি। ইলাফের কথার পাশে আয়াত কি বলবে বুঝতে পারছে না। নিজের কথার পাশে নিজেই আটকে গেছে। আয়াত কথা ঘোরানোর জন্য বলে ওঠে। ইলাফ, আমাদের মনে হয় কোথাও ঘুরতে যাওয়া উচিত। ইলাফ ভ্রু কুচকে তাকায়। ইউ মিন উই শুড গো ফর আ হানিমুন ট্রিপ? ইজ দ্যাট সো আয়াত যান? আয়াত ভীষণ খায়। সে কখন বলল এটা? এই লোক সব কিছুর উল্টো মানে বের করে কেন সব সময়, সেটাই বুঝতে পারে না আয়াত। আমি কখন বললাম এটা? তো বিয়ের পর তো মানুষ হানিমুন নিয়েছে। আয়াত মনে মনে নিজেকে 100 গালাগাল দিতে থাকে। কেন যে কথা ঘোরানোর জন্য আহাম্মকের মতো এরকম একটা আজাইরা কথা বলতে গেল। ইলাফ আয়াতের বাহুতে নাক ঘষতে ঘষতে বসে বলে ওঠে। বলো আয়াত। আয়াত কিছুটা তেতে ওঠে। কি বলবো? কোথায় যেতে চাও সেটা বলো। কোথাও যেতে চাই না, ছাড়ুন, আমার কাজ আছে। ইলাফ মুখটা বাচ্চাদের মতো করে চায় আয়াতের দিকে। কেন রাগ করছো? সবসময় বাজে বকেন আপনি। ইলাফ এবার আয়াতকে আরো কিছুটা শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আবার বলে ওঠে। আমি তোমার কাছে কেমন যেন বাচ্চা বলছি আয়াত। শেষের মতো ভুল করি আর তোমাকে রাগাই। জানো, তোমার রাগান্বিত চেহারা দেখতে আমার খুব ভালো লাগে। রাগলে তোমাকে ভীষণ সুন্দর লাগে। আয়াত ঠোঁট গোল করে দুটো গভীর নিঃশ্বাস ছাড়ে। ইলাফ আয়াতকে প্রেমাচ্ছন্ন দৃষ্টিতে একাগ্রতার সাথে দেখছে। ইলাফের ইচ্ছে করছে এখনই আয়াতকে টেনে তার ওষ্ঠাধরকে শাস্তি দিয়ে শাসন করতে। কেন ইলাফকে এত টানছে? কিন্তু সেটা না করে নিজেকে সামনে নেয়। কতক্ষণ এভাবে বসে থাকে তারা। নীরবতা ভেঙে আয়াত বলে ওঠে। চলুন রান্না করি ইলাফ। খেতে পেয়েছি তোমার আয়াত যান। হ্যাঁ চলুন। ইলাফ আয়াতকে ছেড়ে উঠে দাঁড়ায়। তোমাকে যেতে হবে না আয়াত, তুমি তোমার পড়া শেষ করো, আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। কিন্তু কোনো কথা না। আয়াতও চুপসে যায়, আর কোনো বাক্য ব্যয় করে না। ইলাফ এগিয়ে গিয়ে আয়াতের গাল দুটো এক হাতে শক্ত করে চেপে ধরে। সাথে সাথে আয়াতের ঠোঁট কিছুটা গোল হয়ে বেরিয়ে আসে। এরপর আয়াতের ঠোঁটে হালকা চুমু দিয়ে ফিস ফিস করে বলে ওঠে। ফিরে এসে অবশ্যই এগুলো শাস্তি দেবো। আয়াত ফ্যালফেল করে তাকিয়ে আছে। আয়াতকে ছেড়ে উঠে দাঁড়ায় ইলাফ। এরপর একটা চোখ টিপ মেরে বাঁকা হেসে সেখান থেকে চলে যায়। আয়াত বীর বীর করে বলে ওঠে। অসভ্য লোক। আয়াত স্টাডি রুমের দিকে পা বাড়ায়। তার ব্যাগটা ওখানেই রাখা। ব্যাগের ভেতর থেকে একটা বই নিতে হবে। হঠাৎ আয়াতের প্যাকেটের কথা মনে পড়ে যায়। এখনই সুযোগ, ইলাফ নেই। কি আছে প্যাকেটের ভেতর দেখা যাক ভেবে প্যাকেটটা হাতে নেয় আয়াত। প্যাকেট খুলে আয়াত কিছুটা অবাক হয়। প্যাকেটের ভেতর একটা মাঝারি সাইজের ডায়েরি। আয়াত সযত্নে ডায়েরিটা হাতে নেয়।
ডায়েরির বাইরের ওপরের অংশ সম্পূর্ণ রেজিনের তৈরি। সাদা এবং আকাশি কালার রেজিনের মাঝে ছোট ছোট কিছু পাখি উঠছে। চারপাশে গোল্ডেন কালার চিকন বর্ডার। দেখে মনে হচ্ছে এক টুকরো আকাশকেও তুলে নিয়ে ডায়েরির ওপর রেখে দিয়েছে। ডায়েরির একদম মাঝ বরাবর গোটা গোটা অক্ষরে লেখা চন্দ্রকথা। তার পাশে ছোট চাঁদের একটা ক্রিস্টাল। আয়াত মনোমুগ্ধকর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ডায়েরিটার দিকে। ভীষণ সুন্দর ডায়েরিটা। কে তাকে দিয়েছে এটা? আয়াত ডায়েরি লেখে না। এই ডায়েরি দিয়ে কে করবে সে ভাবতে থাকে। এরপর কি যেন মনে করে ডায়েরিটা উল্টায়। অবাক হয়ে যায় আয়াত। পরপর আরও কয়েকটা পাতা উল্টাতে থাকে। সবগুলো পাতাতেই লেখায় ভর্তি। আয়াত ভেবেছিল কেউ তাকে নতুন ডায়েরি গিফট করেছে, কিন্তু এটা তো বেশিরভাগ পাতাতেই লেখা। শুধু শেষ কিছুটা পাতা খালি আছে। কেউ তাকে লিখিত ডায়েরি উপহার হিসেবে কেন দিয়েছে? কি আছে এই ডায়েরিতে? আয়াত এবার প্রথম পাতা ওঠায়। একদম প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা আকাশের চাঁদ। আয়াত যান। ইলাফের ডাকে হন্তদন্ত হয়ে ডায়েরিটা বন্ধ করে ফেলে আয়াত। এরপরে স্টাডি রুমে থাকা বইয়ের বাজে ডায়েরিটা লুকিয়ে ফেলে। আয়াত কেন ডায়েরিটা লুকিয়েছে বুঝতে পারছে না সে। এটা তো ইলাফকে দেখাতেই পারে, কিন্তু কেন যেন তার মন সাড়া দিচ্ছে না। বারবার বলছে এটা একান্ত তোর। আকাশ, চাঁদ নামগুলো আয়াতের পরিচিত। স্বপ্নে আসা সেই ছেলে মেয়ে। আয়াতের চোখের সামনে পরপর কয়েকবার ভেসে ওঠে লেখাটা। আয়াতের মনে মনে বার কয়েক আওড়ায় আকাশের চাঁদ। এখানে কি করছো? আয়াত চোরের মতো কাচুমাচু করে এদিক সেদিক তাকায়। এরপর বলে, বই নিতে এসেছিলাম। বই কোথায়? আয়াত দ্রুত একটা বই নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ইলাফ চোখ ছোট ছোট করে আয়াতের যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর পুরো স্টাডি রুমে অভিজ্ঞ নজর বোলায়। বিচক্ষণতার সহিত দেখতে থাকে সবকিছু। ইলাফকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত আবার বলে ওঠে। আসুন ইলাফ। ইলাফও সেখান থেকে চলে যায়। বারান্দা দিয়ে আসা স্নিগ্ধ বাতাসে ঘুম ভেঙে যায় আয়াতে। দু হাতের তালুতে চোখ মুছতে মুছতে উঠে পড়ে সে। গুটি গুটি পায়ে ফ্রেশ হতে চলে যায়। 10 মিনিট পর বের হয়ে আসে আয়াত। বের হতেই রুমের চারপাশে চোখ বোলায়। আজকে পরিবেশ কেমন শান্ত মনে হচ্ছে আয়াতের। ইলাফ নেই পাশে কোথাও। আয়াতের চোখ যায় টেবিলের উপর রাখা খাবারের দিকে। আয়াত এগিয়ে গিয়ে টেবিলের পাশে দাঁড়ায়। এক বাটি ফ্রুট সালাদ সাথে 2 টুকরো স্যান্ডউইচ। খাবারের দিকে তাকিয়ে আয়াতের অধরে ফুটে ওঠে এক মিষ্টি হাসি। এর অন্যতম কারণ স্যান্ডউইচ দুটো লাভ শেপে কাটা, সাথে সস দিয়ে লেখা গুড মর্নিং প্রিন্সেস। আয়াতের এবার চোখ যায় খাবারের পাশে থাকা একটা নীল চিরকুটের দিকে। আয়াত হাত বাড়িয়ে চিরকুটটা তুলে নেয়। ঘুম কেমন হলো? তুমি ঘুমিয়েছিলে, তাই ডিস্টার্ব করিনি। একটা জরুরি কাজে বাইরে এসেছি, ফিরতে একটু সময় লাগবে। টিল দেন, টেক কেয়ার। আয়াত মৃদু হেসে চিরকুটটা রেখে দেয়। মনে মনে ভাবে, আশ্চর্য, আমায় ডেকে তুলে কি এমন ক্ষতি হতো? আমি কি খেয়ে ফেলতাম নাকি? আয়াত বরাবরই ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলে। সেই দিক দিয়ে বলতে গেলে ইরাফ হলো ভোরের পাখি। সে খুবই ডিসিপ্লিন একজন মানুষ। সবকিছু তার টাইম টু টাইম হয়ে যায়। প্রতিদিন সে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে, নিজের সকালের সবগুলো কাজ শেষ করে ব্রেকফাস্ট বানিয়ে তারপর আয়াতকে ঘুম থেকে তুলে দেয়। এটার জন্য আয়াত অবশ্য অনেক রাগ করেছে। সে হচ্ছে বউ, একজন আদর্শ বউ হিসেবে এইসব কাজ তার করা উচিত। কিন্তু এখানে উল্টো হয়ে ইলাফি আদর্শ স্বামী হয়ে গেছে। আয়াতের মাঝে মাঝে মনে হয় সে কোনো প্রিন্সেস। তাকে সেরকমই প্রিন্সেস ট্রিটমেন্ট দেয় ইলাফ। তার যত্নে কোনো কমতি রাখে না। তাকে স্পেশাল ফিল করানোর জন্য একটা সুযোগও ইলাফ হাতছাড়া করে না। আয়াত ইলাফকে অনেকবার বলেছে তারও ইচ্ছে ইলাফের সেবা যত্ন করার। অন্য বউদের মতো স্বামীর জন্য রান্না করার, সংসার সামলানো, এসব তারও মন চায়। কিন্তু প্রতি উত্তরে ইলাফ সবসময় বলে, তোমাকে আমার সেবা করার জন্য বিয়ে করনি আয়াত। তোমার শুধু একটাই কাজ, আমাকে একটু ভালোবাসবা, আর সবকিছু সামলানোর দায়িত্ব আমার। আয়াত মাঝে মাঝে ভাবে সে কি আসলে এতটা লাকি নাকি কোনো বড় স্বপ্ন দেখছে। আপনি আমাকে কতটা ভালোবাসেন ইলাফ? ইলাফ সেদিন কোনো উত্তর দেয়নি, শুধু এতটুকুই বলেছিল। একদিন এটার উত্তর তোমাকে খুব যত্ন সহকারে দিব। আয়াত আর সেদিন কিছু জিজ্ঞেস করেনি। এমনিতেও সে জানে ইলাফ তাকে কি পরিমাণ ভালোবাসে। নতুন করে সেটা প্রমাণ করার কোনো মানেই হয় না। আয়াত মনোযোগ দিয়ে খাবার শেষ করে নেয়। এরপর মোবাইলটা হাতে নেয় ইলাফকে কল করার উদ্দেশ্যে। কল করতে গিয়েও থমকে যায়। যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকে তার থেকে ভালো একটা মেসেজ দেওয়া যায়। আয়াত এটা ভেবে টাইপ করে ইলাফের নাম্বারে। জলদি আসবেন ইলাফ। আপনার আপনাকে অনেক মিস করছি। একা একা আপনাকে ছাড়া ভালো লাগছে না আমার। সেন্ড অপশনে ক্লিক করে ইলাফের নাম্বারে মেসেজটি পাঠিয়ে দেয় আয়াত। সন্তর্পণে বুকের ভেতর জড়িয়ে ধরে মোবাইলটি। বিয়ের পর ইলাফকে ছাড়া কখনো একা একা থাকেনি আয়াত।
বাড়িতে আর কেউ নেই, তাই ইরাফকে মিস করাটা অত্যন্ত স্বাভাবিক। আয়াত এখন কি করবে সেটাই ভাবতে থাকে। করার মতো তেমন কিছুই নেই, তাই আয়াত সিদ্ধান্ত নেয় ঘুরে ঘুরে বাড়িটা দেখবে ভালো করে। নিচতলাটা সম্পূর্ণ দেখা হলেও উপরতলা এখনো দেখা হয়নি তার। আয়াত সেই উদ্দেশ্যেই রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মাঝ বরাবর একটা লিভিং রুম, সেখানে গুটি কয়েক সোফা রাখা, সাথে একটা বড় শেলফ যেখানে হরেক রকম দামি দামি শোপিস রাখা। লিভিং রুমের দুপাশে দুটি করিডোর, একটা করিডোরে তাদের মাস্টার বেডরুম, বেডরুমের পাশে ছোট মতন একটা রুফটপ। আয়াত বেডরুম থেকে বেরিয়ে এর উল্টো পাশের করিডোরে পা বাড়ায়, যেখানে মাঝ বরাবর একটা রুম, যেটা গেস্ট রুম। আয়াত ঘুরে ঘুরে রুমটা দেখে। আসবাবপত্রগুলো তেমন একটাও পুরনো না। আয়াতের কৌতূহল জন্মায় ব্যাগের ভেতর কি আছে সেটা জানার জন্য। আয়াত হাঁটু করে বসে পড়ে ব্যাগটার সামনে, ধাতু খচিত সেইটা ধরে ব্যাগটার মুখ খোলে। একে একে ব্যাগের ভেতর থাকা জিনিসপত্রগুলো বের করতে থাকে। ব্যাগের জিনিসগুলো দেখে আয়াতের চোখ কপালে ওঠার উপক্রম। নিজের দু হাত মুখে ধরে চেপে ধরে সে। চোখ থেকে বেয়ে বেয়ে কয়েক ফোঁটা নোনা জল। এরা কিছুতেই হতে পারে না, সম্ভব না, এটা কোনোভাবেই না। আয়াত ধীরে ধীরে ব্যাগের ভেতরে থাকা জিনিসগুলো বের করতে থাকে। বিস্ফোরিত হয় তার নয়ন জোড়া, এক ঝাঁক বিস্ময় তার চোখে মুখে। প্রথমে আয়াত বের করে একটা মাঝারি সাইজের চাইনিজ গোড়াল, এরপর একটা কালো মাস্ক, এরপর একটা কালো স্যুট। ঝট করে আয়াতের চোখের সামনে ভেসে ওঠে শপিং মলে সেই অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ঘটনা। আয়াত একে একে সবগুলো জিনিস চেক করতে থাকে। হ্যাঁ, এগুলোই তো, সেদিন তো লোকটা এগুলোই পড়েছিল। আয়াত কালো কোটটা উল্টে পাল্টে আবার দেখতে থাকে। আয়াতের চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল বেরিয়ে আসে। এগুলো ইলাফের কাছে কি করছে? তার মানে কি ইলাফি শেরও? না। আয়াতের বিশ্বাস হচ্ছে না কোনোভাবেই। আয়াত থপ করে বসে পড়ে সেখানে। ইলাফ কিছুতেই এই কাজ করতে পারে না। আয়াত চিৎকার করে বলে ওঠে, কেন করলেন এমন নীলাভ? কেন? কেন ঠকালেন আমায় আপনি? আপনি এতটা বিকৃত মস্তিষ্কে কিভাবে হতে পারেন? কেন? আয়াত সবগুলো জিনিস আবার গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। আয়াত কিভাবে মেনে নেবে এই করুণ সত্যকে? আদৌ মেনে নিতে পারবে কখনো? কোঠর থেকে ঠিকরে বেরিয়ে আসছে আয়াতের অশ্রুকণা। বক্ষ পিঞ্জেরায় কেউ ক্ষতবিক্ষত দাগ এঁকে দিয়েছে যেন। শুনশান নিরিবিলি একটা কক্ষ, চারিদিকে বিরাজ করছে নিগুড় নিস্তব্ধতা। থেকে থেকে ভেসে আসছে কারো গোঙানির শব্দ। হঠাৎ চার দেয়ালে ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে কারো সুনিপুণ পদ শব্দ। ঠক ঠক ঠক। কেউ এগিয়ে আসছে এদিকে। গোয়াঙ্গাতে থাকা মানুষটির গোঙানির শব্দ কিছুটা ক্ষীণ হয়ে যায়। গ্লাভস যুক্ত হাতে নিজের ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো ব্যাক ব্রাশ করে নিল ইরা। এরপর শীতল দৃষ্টি রাখলো সামনে থাকা লোকটির ওপর। কেমন আছে মিস্টার ডিটেকটিভ নিতিন? ইরাফের রাশভারী গুরুগম্ভীর কণ্ঠে কেঁপে ওঠে নিতিন। উফ, সরি, তুমি তো অনলি ডিটেকটিভ না, তোমার তার একটা পরিচয় আছে, তাই না শালাবাবু? বলো শালাবাবু, তোমার যত্ন কিভাবে করব? সেদিনের প্ল্যান কি ছিল? দ্রুত বলো, আমার হাতে বেশি সময় নেই। আমার আয়াজান মানে তোমার বোন, আমার জন্য অপেক্ষা করি, জলদি বলো। সেদিন আমাদের প্ল্যান ছিল আয়াতকে কিডন্যাপ করার। এরপর? কঠোর কণ্ঠে সুধা ইলাফ। নিতিন চোরের মতো এদিক সেদিক তাকাতে থাকে। যত সময় নষ্ট হবে তত কষ্ট পাবে। দাঁতে দাঁত চেপে বলে ইলাফ। নিতিন আবারও বলতে শুরু করে, এরপর আয়াতকে তুলে জঙ্গলে নিয়ে যেতাম। সেখানে আমাদের কিছু লোক ঠিক করা ছিল, যারা আয়াতকে আয়াজান কে? কি বল জলদি। নিতিন একটা শুকনো ঢোক গিরে বলে। তারা আয়াতকে রেপ করত। ফট করে চোখ বন্ধ করে নেয় ইরা। তার মনে হলো কেউ তার কলিজা টেনে বের করে নিয়ে আসতে চাইছে। গভীর শ্বাস নিয়ে চোখ খুলে ইরা নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে আবার বলে, তারপর? ওই লোকগুলো ছিল এক্সপার্ট রেপিস্ট, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে শত শত মেয়েকে রেপ করে খুন করার অভিযোগ রয়েছে। কিন্তু আমাদের প্ল্যান আয়াতকে মেরে ফেলা ছিল না। আয়াতের বেঁচে থাকাটা আমাদের জন্য জরুরি ছিল। ওই লোকগুলো শুধু তাকে মারাত্মকভাবে রেপ করত, যাতে আয়াত নিজে নিজেকে চিনতে না পারে, ভিতরে ভিতরে ভেঙে গুড়িয়ে যায় একদম। এরপর কয়েকদিন তাকে বন্দি করে রাখতাম। আমাদের কাজ শেষ হয়ে গেলে তাকে ছেড়ে দিতাম। আয়াত নিজেই সুসাইড করত। এত বড় শখ সে সামলাতে পারতো না। এরকম অপবিত্র আর বিধ্বস্ত শরীর নিয়ে আয়াতকে কখনো সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারতো না। ধুকে ধুকে মরে যেত তার অন্তর, নিজেকে অচিরেই শেষ করে দিত সে। এরপর আবার ইলাফের দিকে তাকিয়ে বলে ওঠে, কিন্তু তুমি এর কিছুই হতে দিলে না, আমাদের সম্পূর্ণ প্ল্যানে জল ঢেলে দিলে। ইলাফ এগিয়ে গিয়ে নিতিনের আরেকটা হাতের উপর কোপ বসায়।
আমি থাকতে আমার আয়াতজানের দিকে কেউ চোখ তুলে তাকালে সে চোখ আমি তুলে ফেলবো। এরপর নিতিনের আরও কিছুটা কাছে গিয়ে বলল। যেমন একটু পরে তোমার চোখটাও তুলে ফেলবো। নিতিন কিছুটা হাসে, এরপর ক্ষীণ স্বরে বলে। আমাকে মারলে সে তোমাকেও মেরে ফেলবে। তুমি জানো না তার হাত কতটা লম্বা। তোমার সে আইডলকে আমার খুব ভালো করে চেনা আছে শালাবাবু। তাকে আরও কিছুটা সুযোগ দিচ্ছে মৃত্যুর আগে নিজের যাবতীয় ইচ্ছা পূরণ করে নেওয়া। আয়াতজান তোমাকে কত ভালো বন্ধু মনে করতো, আর তুমি বন্ধু হয়ে বন্ধুর পিছনে সাপের মতো সবল মারলে। জানো তো আমার হাতে এটা কি? ও, তুমি কি করে জানবে? আমিই বলে দিচ্ছি। এটা হলো ব্ল্যাক মাম্বা ভ্যানাম। সুদূর বিদেশ থেকে আনিয়েছে শুধু তোমাকে মারার জন্য শালাবাবু। এরপর কিছুটা হাসল ইরা, এক হাতে 2 আঙুল ধরা নিজের কপাল স্লাইড করতে করতে বলে উঠল। তুমি যেহেতু সাপের মতো ছবল মেরেছ, তাই তোমার সাথে সাপের বিষটাই অত্যধিক ভালো মানায়। কি বলো? নিতিন করুণ চোখে চায় ইরাফের দিকে। ইরাফ মনে মনে ভাবে সেদিন আমি না থাকলে না জানি আমার আয়াত জানের কি হতো। ভাবতেই গা শিউরে উঠছে তার। তার আয়াত জানের কিছু হতে দিবে না সে, কখনো না। এরপর ইলাফ এগিয়ে গিয়ে একটা কাঁটা তুলে নেয় হাতে। কাঁটাটি রাখে নিতিনের ডান বাহু বরাবর ওপরের অংশে। এরপর লম্বা করে এক টান মারে নিচের দিকে। ব্যাগের চেইনের মতো খুলে যায় নিতিনের হাতের পেশির মাংস। আমার আয়াত যেন নিশ্চয়ই এমনভাবে ছটফট করতো, আর ওরা শকুনের মতো খুঁড়ে খুঁড়ে খেত আমার কলিজাকে। ইরাফ এগিয়ে গিয়ে অপর হাতটাও একইভাবে কেটে ফেলে। এটাও সাপের বিষ, জানো তো শালাবাবু? এটা হলো নিউরোটক্সিন। নিউরোটক্সিন, এটা অত্যধিক বিপজ্জনক বিষ যা ডায়াফ্রেমের পেশি বন্ধ করে দিতে পারে, যাতে একজন মানুষের দম বন্ধ হয়ে যায় আর শ্বাস নিতে অক্ষম হয়, আর এতে তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে। আমাকে মেরে ফেলো, মৃত্যু দাও আমাকে, দয়া করে আমাকে মেরে ফেলো, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। ইলাফ হাসে, অট্ট হাসিতে ফেটে পড়ে সে। কতটা যন্ত্রণা হলে একজন মানুষ বাঁচার থেকে বেশি মৃত্যু কামনা করে। বলেছিলাম আমার আয়াতজানের দিকে যে তাকাবে তার চোখ দুটো তুলে ফেলবো। ছটফট করতে থাকে নিতিন, তার অন্তিম সময় চলে এসেছে। আমার আয়াতজান, আমার কলিজা, মেরে ফেলবো সবাইকে। এরপর জোরে চিৎকার করে বলে ওঠে। সবাইকে মেরে ফেলবো, কেউ বেঁচে থাকবে না। নিতিন বেঁচে নেই, তার দেহ থেকে প্রাণ পাখিটা আরো আগেই উড়াল দিয়েছে। রুমে ঢুকে ইরাফ দৌড়ে আয়াতের কাছে আসে। আয়াত খাটে মাথা রেখে ফ্লোরে বসে ঘুমিয়ে পড়েছে। কান্না করতে করতে ঘুম এসে গেছে তার। ইরাফ জোরে জোরে ডাকা শুরু করে তাকে। আয়াতজান, কি হয়েছে তোমার? এখানে এমনভাবে ঘুমিয়ে আছো কেন? ইরাফ বার কয়েক ডাকার পরে ঘুম ভাঙে আয়াতের। নিভু নিভু চোখে তাকায়, কিছু খায়নি, তার উপর অনেকক্ষণ কান্না করে ভীষণ ক্লান্ত সে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে তার, চোখ মুখ ফুলে একাকার। চোখ খুলে ইলাফকে দেখতে এক ঝটকায় সরিয়ে দেয় আয়াত। আয়াতের হঠাৎ এমন ব্যবহার ইলাফ কিছুটা অবাক হয়। ইলাফ এগিয়ে গিয়ে আয়াতকে ধরতে গেলে আয়াত তাকে বাধা দিয়ে থামিয়ে দেয়। কণ্ঠে কিছুটা দৃঢ়তা এনে বলে ওঠে। আপনার ওই নোংরা হাত দিয়ে আমায় আমায় স্পর্শ করবেন না আপনি। ধক করে ওঠে ইলাফের বুক। ইলাফ এক ঝটকায় দাঁড়িয়ে যায়, দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ইলাফের যাওয়ার পানে তাকিয়ে থাকে আয়াত। নাকের ডগা লাল হয়ে গেছে তার, ভেতর থেকে ডুকরে উঠছে তার অন্তর। তবুও নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে ঠায় বসে থাকে সেথায়। ইলাফ ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে দেয়, বোতলে থাকা অর্ধেক হ্যান্ড ওয়াশ ঢেলে দেয় তার হাতের ওপর। ঘষে ঘষে হাত এমনভাবে ধুতে থাকে মনে হচ্ছে তার হাত ছিঁড়ে যাচ্ছে। কাঁধে শীতল হাতের স্পর্শে মাথা তুলে তাকায় আয়াত। চোখ দুটো তার টকটকে লাল হয়ে আছে, চোখের নিচের অংশ ফুলে গেছে। আয়াত কাঁধ ঝাঁকিয়ে ইরাফের হাতটা ছাড়িয়ে নেয়। ইরাফ হন্তদন্ত হয়ে হাত দুটো আয়াতের সামনে মেরে ধরে। দেখো আয়াত, আমার হাত দুটো একদম পরিষ্কার, কোনো নোংরা নেই। আয়াত তাকায় ইলাফের দিকে। ইলাফের নীল নেত্রপল্লব দুটো আয়াতের দিকে স্থির ভাবে তাকিয়ে আছে, গভীর প্রশান্ত, কিন্তু মনে হচ্ছে যেন সে চোখ দুটি আয়াতের আত্মা অব্দি বিদ্ধ করছে। আয়াতের মনকে আচ্ছন্ন করে ফেলছে সেই দৃশ্য। সে স্থবির হয়ে তাকিয়ে আছে, সমস্ত পৃথিবী যেন এই এক মুহূর্তে এসে থমকে গেছে। ইলাফের চেহারার প্রতিটি রেখা, তার শরীরের প্রতিটি অনমনীয় ভঙ্গি যেন হঠাৎই আয়াতকে কোনো মায়াজালে আটকে ফেলেছে। আয়াতের মনে হচ্ছিল এই মুহূর্তে তার স্মৃতিরা ধোয়াটে হয়ে গেছে। সে কি করছে, কি ভাবছে, কি দেখেছে, সবকিছু যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। তার দৃষ্টি এখন কেবল একটিমাত্র বিন্দুতে আটকে গেছে, তা হলো অদ্ভুত আকর্ষণীয় সেই নয়নজোড়া। ইরাফ যেন ক্ষণিকেই তাকে হিপনোটাইজ করে ফেলেছে, বন্দি করে ফেলেছে তার অভিজাত তীব্র চেহারার মোহনীয়তা। ইলাফ আয়াতের এমন গম্ভীর দৃষ্টি পরখ করলো কিছুক্ষণ, এরপর আয়াতের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে আবার বলল। কি হলো আয়াতজান, কথা বলো। হুঁশ ফিরে আয়াতের। আয়াত অশ্রুসিক্ত নয়নের সজোরে ধাক্কা মারে ইলাফের প্রশস্ত বুকে।
হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে থাকায় আয়াতের ধাক্কায় কিছুটা পেছনে হেলে পড়ে ইরাফ। আয়াত জোরালো কণ্ঠে বলে ওঠে। কেন করলেন আপনি এমনটা ইলাফ? ইরাফ কিছুটা অবাক হয়, ঠিক বুঝতে পারছে না সে আয়াত কিসের কথা বলছে। আয়াত আবার চেঁচিয়ে ওঠে। আপনি একজন খুনি ইলাফ। তৎক্ষণাৎ ইলাফের মনে পড়ে স্টোর রুমের ব্যাগটার কথা। তার মানে কি আয়াত ব্যাগটা দেখে ফেলেছে? চোখ মুখ শক্ত হয়ে যায় ইরাফের, কঠোর কণ্ঠে বলে ওঠে। তুমি কি ব্যাগটা খুলে দেখেছ? কেন গিয়েছিল ওই রুমে? আয়াত কিছু বলে না, ঘৃণায় তার শরীর কাঁপছে। সে মুখ নেয় ঘুরিয়ে ইরাফের থেকে। আয়াতের এমন ঘৃণিত চেহারা ইরাফের অন্তরে তার জ্বালা ধরিয়ে দেয়। সহ্য হয় না তার। ছাড়ুন আয়াতের ওষ্ঠাধর দখল করে নেয় ইরাফ। আর কোনো বাক্য ব্যয় করতে দেয় না তাকে। ছোটার জন্য পাগলের মতো ছটফট করতে থাকে আয়াত। জোরে জোরে ধাক্কা দিতে থাকে ইরাফের প্রশস্ত বুকে। কিন্তু ইরাফ সে তো নাছোড় বান্দা, সে তার কাজে ব্যস্ত। এক পর্যায়ে আয়াত ইরাফের বুকে হাতে নিজের নখ দ্বারা খামচে দিতে থাকে। মৃদু ব্যথায় কম্পিত হয় ইরাফের শরীর। সে আরও প্রগাঢ়ভাবে আঁকড়ে ধরে আয়াতকে। একসময় আয়াতের ছটফটানি কমে যায়, নিস্তেজ হয়ে পড়ে সে। ধীরে ধীরে আয়াতকে ছেড়ে দেয় ইরাফ। কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে দুজনে। ডুকরে কেঁদে ওঠে আয়াত। কেন করলেন আপনি এমন? ইরাফ ফিস ফিস করে বলে ওঠে। তোমার জন্য আয়াত। হেঁচকি তুলে কাঁদতে থাকে আয়াত। কিছু বলছে আয়াত, কিন্তু অবাক হলো যখন নিজের কণ্ঠ নিজেই শুনতে পেল না। কেউ যেন গলা টিপে কণ্ঠ রোধ করে রেখেছে তার। চিৎকার করে বলতে চাইলো আরো অনেক কিছু। আশ্চর্য, সে অনেক কিছুই বলেছে কিন্তু আওয়াজ বের হচ্ছে না কেন? আয়াতের শরীর অজানা কারণে কেমন অবশ্যই আসছে। আয়াত মাথা তুলে চাইলো ইরাফের পানে। ধরে আসা গলায় ভেঙে ভেঙে বলল। সবাই আপনাকে ঘৃণা করবে ইলাফ। ইরাফ শান্ত চাহনি নিক্ষেপ করলো আয়াতের পানে। নিজের কণ্ঠ খাদে নামিয়ে কিছুটা ক্ষীরস্বরে বলল। যদি তুমি আমায় ভালোবাসো, তবে গোটা শহরের ঘৃণা আমার কাছে তুচ্ছ। আয়াত চোখ বন্ধ করে নিল। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার চোখ বেয়ে। এগুলো শাওরের পানি, তাই না? নিজেকে বুঝ দিল, কিন্তু সে জানে এগুলো যে বাড়িধারা নয়, বরং অশ্রুধারা। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ইরাফ। আয়াতকে এগিয়ে দিল তার প্রয়োজনীয় জিনিসপত্র। দুর্বল শরীরে গুটি গুটি পায়ে ফ্রেশ হয়ে আয়াতও বেরিয়ে এলো। কিছু খাও না নিশ্চয়ই? ইরাফের প্রশ্নে নিশ্চুপ রইল আয়াত। সব বলবো আয়াত, তোমার সব প্রশ্নের উত্তর দেব। এখন চলো, আগে কিছু খেয়ে নেবে। আয়াতের গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ইরাফ বৃদ্ধাঙ্গুলির সাহায্যে আয়াতের চোখের পানি মুছে দিয়ে কপালে গাঢ় চুম্বন করল। বুকের ভিতর শক্ত করে চেপে ধরল আয়াতের মাথা। এভাবে কেঁদো না আয়াত, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কান্না আমার সহ্য হচ্ছে না। এরপর আয়াতকে ছেড়ে দিয়ে আয়াতের হাত ধরে টেনে রুমের বাহিরে নিয়ে গেল। খেয়ে নাও আয়াত। আয়াতের পাশে বসতে বসতে বলে ইরাফ। খাবো না আমি। খাও আয়াত। আয়াতের মনে কেমন যেন একটা ভীতি অনুভূত হলো। সে আর কোনো রূপ বাক্য ব্যয় না করে খাবার তুলে নিল মুখে। আয়াতকে খাইয়ে দিতে দিতে ইরাফও খেয়ে নিল। চারোদিকে ঘুটঘুটে অন্ধকার, তেমন কিছুই নজরে আসছে না। আকাশে অর্ধচাঁদ হালকা মৃদু আলো ছড়িয়ে দিচ্ছে ধরিত্রী জুড়ে। বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আয়াত। বাতাসে উঠছে তার খোলা চুল, যা লেপটে যাচ্ছে তার চোখে মুখে। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। সে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে বাহিরে। আয়াতের কিছুই ভালো লাগছে না। অন্তরে ধরিত্রী গুড়িয়ে যাওয়ার মতো যন্ত্রণা অনুভূত হচ্ছে তার। ইলাফ মৃদু পদধ্বনি তুলে প্রবেশ করে বারান্দায়। ইলাফের উপস্থিতিতে টের পেয়েও আয়াত ফিরেও তাকালো না। চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল একই ভঙ্গিতে। ইলাফ নিঃশব্দে এসে দাঁড়ালো আয়াতের পাশে। আয়াত একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইলাফের দিকে না তাকিয়ে বলে উঠল। এরপরে প্ল্যান কি? আমায় মেরে ফেলা? যার মধ্যে আমার প্রাণ নিহিত, তার প্রাণ আমি কিভাবে নেব আয়াত? বরং তোমার প্রাণ রক্ষা আমি পুরো পৃথিবীর প্রাণ নিয়ে নিতে পারি। এই ধরিত্রীর বুকে যতজন তোমার পানে দৃষ্টিপাত করবে, সবাইকে ভেঙে গড়িয়ে দিতে পারি। তুমি শুধু আমার, আর কোনো মানবের এতটা স্পর্ধা নেই যে তোমার দিকে তাকাবে। আয়াত কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরবতা ভেঙে ইরাফ বলল। চলো আয়াত, ঘুমাবো। আমার ঘুম আসছে না, আপনি যেতে পারেন। আর আজ ছাড়ুন আমায়, যখন তখন এভাবে জড়িয়ে ধরবেন না। ইরাফ কিছু না বলে রেলিংয়ে হেলান দিয়ে আয়াতের দিকে তাকিয়ে দাঁড়ায়। আয়াত, তোমার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো, আমি সব কিছু এক্সপ্লেন করতে রাজি আছি। আয়াত শূন্য দৃষ্টিতে তাকালো ইরাফের দিকে। ওই ছেলেটাকে কেন মারলেন আপনি? ইরাফ দীর্ঘশ্বাস নিয়ে বলল। ও তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল আয়াত। আয়াত চমকালো, এরপর আবার বলে ওঠে। মানে আমাকে কেন কিডন্যাপ করবে? আমাকে কিডন্যাপ করে তার কি লাভ? হ্যাঁ আয়াত, এটাই সত্যি। আয়াত একটা কৌতুক হাসল, এদিক ওদিক তাকিয়ে মাথা দুলিয়ে আবার বলল।
আপনি যে সত্যি বলছেন তা কিভাবে বিশ্বাস করবো আমি? যা জানিস তো, তোকে ছাড়া আমি অচল, ভীষণ ফাঁকা, একেবারেই শূন্য মরুভূমি। তুই তো আমার সব। আমি জানি না ঠিক কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয়, কিন্তু বিশ্বাস কর, আমি সারা জীবন দুহাতে তোকে আগলে রাখবো। সৃষ্টিকর্তা ছাড়া আর কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে আলাদা করবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ছাই হয়ে যাবে ধরারাম, তবুও তোর হাত কখনো ছাড়বো না আমি। চাঁদ, সূর্যমুখী ফুল তোর ভীষণ প্রিয়, তাই না? আমাদের যখন নিজেদের একটা বাড়ি হবে, যখন আমরা একসাথে থাকবো, তখন তোর জন্য একটা সূর্যমুখী বাগান করব, ঠিক আমাদের বাড়ির পাশে। বউ, আজকে তুই আমার হয়ে গেলি। খবর বলার সাথে সাথে তুই আকাশের দলিল করা সম্পদ হয়ে গেলি। আমার থেকে তোকে আর কেউ কখনো আলাদা করতে পারবে না। তুই আর একটু বড় হয়ে না, তোকে একেবারে আমার করে ফেলবো। তুই ছাড়া যে আমি অসম্পূর্ণ। তুই আমাকে ছেড়ে চলে গেলে, কেন আমাকে একা করে চলে গেলে? তুই তো আমাকে কথা দিয়েছিলে কখনো আমাকে একা ছেড়ে যাবি না। তুই না বলেছিস আমাকে ছাড়া তুই থাকতে পারবি না? তাহলে আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? চাঁদ, ফিরে আয়। তোকে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তোর আকাশ কষ্ট পাচ্ছে। চাঁদ, ফিরে আয় চাঁদ, প্লিজ চাঁদ, ফিরে আয়। তোর তো আকাশের বুকে চাঁদ হয়ে থাকার কথা ছিল, তাহলে তুই আকাশের বুকে তারা হয়ে গেলি কেন? ফিরে আয় চাঁদ, আমার কষ্ট হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। তোকে ছাড়া থাকতে প্লিজ ফিরে আয়। চাঁদ, তুই বেঁচে আছিস? জানিস আজকে আমি কতটা খুশি। খুব শীঘ্রই তোকে আমার করে নেব, অতি জলদি তুই আমার হবি। কিন্তু তোর চেহারা কেন পাল্টে গেল চাঁদ? আমার আগের চাঁদের সাথে চাঁদের মিল নেই কেন? তুই আমার চাঁদ। আকাশ তার চাঁদকে চিনতে কখনো এতটা ভুল করতে পারে না। তুই ফিরে এসছিস। তুই আমাকে কেন চিনতে পারছিস না? তোর আমার কথা মনে নেই কেন? তোর আকাশকে তুই ভুলে গেছিস, যাকে ছাড়া এক মুহূর্ত তুই কল্পনা করতে পারিস না, তাকে তুই ভুলে গেছিস। এই করুণ সত্য আমি কিভাবে মেনে নেব বল? এটা কিছুতেই হতে পারে না। তুই আমাকে ভুলে যেতে পারিস না। তুই আমার, শুধু আমার। সবাই আয়াত বলে কেন ডাকে? তুই ইয়ানা চৌধুরী, আয়াত না। তুই ইয়ানা চৌধুরী, আয়াত না। তুই তো ফজিয়া আনান চাঁদ, আমার চাঁদ, এ আকাশের চাঁদ। তুই আমাকে মনে কর চাঁদ, প্লিজ। তোর আকাশকে মনে কর। ফিরে আয় এ আকাশের বুকে, ফিরে আয়। যদি কখনো তুই আমার এই ডায়েরি পড়িস, নিশ্চয়ই তুই বেঁচে থাকবে। কিন্তু এই লেখার পর যদি কোনো লেখা না পাস, আমি আর বেঁচে নেই। কিন্তু তুই নিজেকে কখনো একা ভাবিস না, থাকবো তোর পাশে। তোর আকাশ থেকে অনেক ভালোবাসতে চাঁদ, ভালোবাসবে সারা জীবন। যখন তোর আমার কথা মনে পড়বে, নিশ্চয়ই তুই আমাকেও ভালোবাসবে। কিন্তু তখন তো আমি থাক, যদি আমি না থাকি, তখন তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবে, এক এক করে সবাইকে শাস্তি দিবে। এতে তোর আকাশ, তোর উন্মাদ পাগল প্রেমিক। আয়াতের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। সে পাগলের মতো ডায়েরির পরের পাতাগুলো উল্টাতে থাকে। না, আর কিছু লেখা নেই। পরে সম্পূর্ণ পাতাগুলো শুভ্র, কোনো দাগ নেই, কোনো লেখা নেই। আয়াতের হৃদয় হাহাকার করে ওঠে। বিষণ্ণতার চেয়ে যায় তার সম্পূর্ণ অস্তিত্ব। তাহলে তার আসল পরিচয় অন্য কিছু। সে চাঁদ, চাঁদ তার আসল নাম, ফাউজিয়া আরান চাঁদ। তাহলে কেউ এতদিন তাকে কেন বলেনি এই সত্য? কেন তার কাছে থেকে লুকিয়ে গিয়েছে? আর আকাশ, তার মানে আকাশ তার, না, আকাশ বেঁচে ছিল, কয়েক মাস আগ পর্যন্ত বেঁচে ছিল। তার সে জানতেই পারেনি কখনো কি হচ্ছে তার সাথে। এই কোন সত্যির মুখোমুখি হচ্ছে সে? সব গুলিয়ে যাচ্ছে তার, কিছুই মিলছে না। কোনো হিসাব মিলছে না তার, কোনো সম্পর্ক মিলছে না। তার স্বপ্নে আসা পুরুষ তার অর্ধাঙ্গ ছিল, ভালোবাসা ছিল, কবুল বলে নিজেকে দলিল করে দিয়েছিল তার নামে। না, আয়াতের কিছুই মাথায় ঢুকছে না। এই কোন গোলক ধাঁধায় পড়ে গেল সে? আয়াতের মনে হলো সে কোনো চোরাবাড়িতে হারিয়ে যাচ্ছে। তার আশেপাশে কেউ নেই। সে বারবার ব্যর্থ হচ্ছে, বারবার ভঙ্গুর হচ্ছে। তার অন্তর চাঁদ হয়েও অমাবস্যায় ডুবে যাচ্ছে। সে অন্য কারো সম্পদ, তাহলে সে কিভাবে পারল ইলাফকে বিয়ে করতে? কেন সে সব কিছু স্পষ্টভাবে মনে করতে পারছে না? এমন কেন হচ্ছে তার সাথে? তার অতীত কেন তার স্মৃতির পাতায় স্পষ্ট না? কেন সব ঝাপসা দেখছে সে? সব কিছু ধোয়াটে কেন? কেন? এত কেনর উত্তর তার কাছে নেই। ডায়েরি বন্ধ করে গুটিসুটি পায়ে স্টাডি রুম থেকে বের হয়ে আসে আয়াত। হঠাৎ হন্তদন্ত হয়ে রুমে ঢুকে ইরাফ। ইরাফকে দেখে আয়াত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। ডুকরে কেঁদে ওঠে সে। আমার আপনাকে কিছু বলার আছে ইলাফ।
ইলাফ আয়াতের গাল ধরে তার দিকে ফেরায়। এখন সময় নেই আয়াত যান, আমাদের অতি দ্রুত এক জায়গায় যেতে হবে। জলদি এসো, পরে তোমার সব কথা শুনবো। আয়াত অবাক হয়ে তাকায় ইলাফের দিকে। কিছুটা চিন্তিত লাগছে ইলাফকে। মাত্রই অফিস থেকে হন্তদন্ত হয়ে ফিরেছে, কিন্তু তার তো আরও পরে আসার কথা। আর এই ভর দুপুরবেলা আয়াতকেই বা কোথায় নিয়ে যাবে? কোথায় যাবেন আপনি ইলাফ? চলো আয়াত যান, গেলেই দেখতে পাবে। আয়াতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে নিয়ে যায় ইলাফ। অত্যাধিক জরুরি কিছু হবে হয়তো ভেবে আয়াতও আর কোনো বাক্য ব্যয় না করে ইলাফকে অনুসরণ করে চলে যায় তার সাথে। আধা ঘন্টা পর একটা জায়গায় এসে পৌঁছায় তারা। আয়াত গাড়ি থেকে নামতেই বিস্ময় নিয়ে তাকায় চারপাশে। পুলিশ এগিয়ে এসে তাদের উদ্দেশ্যে বলতে থাকে, ডাক্তার আতিক চৌধুরী কোথাও থেকে শহর ফিরেছিলেন, কিন্তু কেউ তাদের গাড়িতে বোমা ফিট করে রেখেছিল। এমনকি গাড়ির মধ্যেও আগে থেকে সমস্যা করে রেখেছিল, যার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং বোম ব্লাস্ট হয়। তার সাথে তার স্ত্রী ও পুত্র ছিল, তিনজনেই বোম ব্লাস্টে মারা যায়। উই আর ভেরি সরি। থমকে যায় আয়াতের পৃথিবী। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো সে দুঃস্বপ্ন দেখছে। একটু পরে স্বপ্নটা ভেঙে যাবে আর সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু না, সে কোনো দুঃস্বপ্ন দেখছে না। সে যখন উপলব্ধি করতে পারছে এটা কোনো দুঃস্বপ্ন নয়, বরং এক মর্মান্তিক সত্য, তখনই সে অনুভব করছে তার পায়ের তলা থেকে জমিন সরে যাচ্ছে। না। চিৎকার দিয়ে কেঁদে ওঠে আয়াত। ইরাব শক্ত করে জড়িয়ে ধরে আয়াতকে। এরা আমার বাবা মা, আমার ভাই। কি বলছেন এসব উনি? এইসব সত্যি না, তাই না ইলাফ? সব মিথ্যা। বলুন না ইলাফ, সব মিথ্যা। বলুন না ইলাফ। ইরাফের কাঁধ ঝাঁকিয়ে চিৎকার করে বলতে থাকে আয়াত। কি বলছেন আপনি ইলাফ? কিভাবে শান্ত হব আমি? সবাই আমায় ছেড়ে চলে গেছে ইলাফ, আমি শান্ত হতে পারছি না। প্লিজ ইলাফ, বলুন না ওরা আমার বাবা মা না, অন্য কেউ। কোথাও ভুল হচ্ছে সবার ইলাফ, প্লিজ বলুন না ওদের ওরা আমার বাবা মা না ইলাফ, প্লিজ বলুন, প্লিজ ইলাফ। আয়াত চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তার কত ইচ্ছে ছিল তার বাবা মা আসলে সবার সাথে কত দুষ্টুমি করবে, ইলাফকে নিয়ে তাদের সাথে ঘুরতে যাবে, কত কিছু প্ল্যান করে রেখেছে সে। সে শুধু অপেক্ষা করছিল কখন তার বাবা মা ফিরবে। কিন্তু এইভাবে ফিরবে এটা তো তার প্ল্যানে ছিল না। তাহলে এমন কেন হলো? আয়াত কাঁদছে, চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে। ইলাফ জড়িয়ে ধরে রেখেছে তাকে। কতক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে তারা। আয়াতের কান্নার বেগ কিছুটা কমেছে। হিচকি তুলে তুলে কাঁদছে এখন। একজন পুলিশ অফিসার এসে দাঁড়ায় তাদের পাশে। মিস্টার সায়ান, ম্যামকে নিয়ে এদিকে আসুন। আমাদের কিছু ফর্মালিটি রয়েছে, সেগুলো আপনাদের পূরণ করতে হবে। লাশগুলোকে ফরেনসিক ল্যাবে নিয়ে যেতে হবে পোস্টমর্টমের জন্য। প্লিজ একটু কোঅপারেট করুন আমাদের সাথে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। পুলিশ চলে গেলে ইলাফ আয়াতের দুগালে হাত রেখে তার দিকে ফেরে। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে আয়াতের। ফর্মালিটিগুলো পূরণ করতে পারবে আয়াত যান? আয়াত দুদিকে মাথা নাড়ায়, মানে সে পারবে না। ইলাফ চলে যায় যাবতীয় ফর্মালিটিগুলো পূরণ করতে। আয়াত মূর্তির মতো বসে আছে, কোনো নড়াচড়া নেই। চোখ দিয়ে অবিরতি পানি পড়ছে। একটার পর একটা ধাক্কা খেয়ে চলেছে সে। টানা 3 দিন আয়াত অবচেতন থাকায় কিছু সময়ের জন্য তার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। মা, বাবা কোথায় ইলাফ? চিৎকার দিয়ে ওঠে আয়াত। শান্ত হও তুমি, এভাবে উত্তেজিত হয়ে পড়ো না। ইলাফ, বলুন না আমার বাবা মা কোথায়, বলুন না তারা বেঁচে আছে। ওইসব মিথ্যে ছিল, বলুন না। আমি দুঃস্বপ্ন দেখেছিলাম, তাই না? বলুন। এর মধ্যেই কেবিনে প্রবেশ করে ডাক্তার। মিসেস আয়াত, আপনি এভাবে উত্তেজিত হবেন না। আমার মা বাবাকে এনে দিন না ইলাফ, ওদেরকে চাই আমার, ওদেরকে আমার চাই। ওনাকে এখন ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। ঘুম ভাঙলে ওনাকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করতে হবে। কোনোভাবে উত্তেজিত হতে দেয়া যাবে না। ওনার মেন্টাল হেলথ স্টেবল না, খুবই ক্রিটিক্যাল। যদি উনি বারবার এমন উত্তেজিত হয়ে পড়েন তাহলে ওনার ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। ইলাপ নিঃশব্দে দাঁড়িয়ে শুনছে ডাক্তারের কথাগুলো। কিছু হবে না তোমার আছেন, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হতেই হবে, আমার আছেন একদম ঠিক হয়ে যাবে। আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয় ইলাপ। মাথা এলিয়ে দেয় ধরে থাকা হাতের ওপর। ভীষণ ক্লান্ত সে। এই 3 দিন এক ফোঁটা ঘুমোতে পারেনি। 5 দিন পর, 2 দিন আগেই আয়াতকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে ইলাপ। আয়াতের কখন কি লাগবে, কি প্রয়োজন সব এগিয়ে দেয় যথাসময়ে। প্রপার টেক কেয়ার করে আয়াতের। কিন্তু আয়াত খুবই চুপচাপ থাকে। ইলাফ কিছু বললেও কোনো কথার উত্তর দেয় না। তাকে দেখে মনে হয় সদ্য জন্ম নেওয়া কোনো বাচ্চা যে এখনও কথা বলতে পারে না।
ইলাফ কিছু বললেও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সে। কোনো প্রতি উত্তর করার প্রয়োজন মনে করে না। তার মা বাবা চলে যাওয়াতে সে ভীষণ রকম শখ খেয়েছে। এরকম থাকার আরেকটা কারণও আছে, ইদানিং সে আকাশের বিষয়গুলো নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করে। আগে কেবল স্বপ্নেই দেখতে পেত এসব, কিন্তু এখন দিনের বেলায়ও সে এসব শুনতে পায়। তার আর আকাশের স্মৃতি তাকে খুব বাজেভাবে তাড়া করে বেড়ায়। আকাশের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করতে থাকে। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা চুলে চিরুনি চালাচ্ছে আর এসবই ভাবছে। কোমরে কারো শক্ত হাতের বাঁধনে আয়নায় তাকায় আয়াত। ইলাফ আয়াতের কাঁধে চিবুক ঠেকিয়ে আয়নায় তার দিকেই তাকিয়ে আছে। আয়াত তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। আয়াত এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ইলাফ আয়াতের কাঁধে নাক ঘষতে ঘষতে বলে ওঠে,